প্রতি রবিবারে ওরা এসে আমার ফ্রিজটা খালি করে দিয়ে যেত আর উল্টো আমাকেই বলতো কৃপণ। আমি শুধু মৃদু হেসে বলতাম ঠিক আছে, আমি কয়দিনের জন্য আম্মুর বাসায় যাচ্ছি। তার ঠিক 10 দিন পর তাদের নিজেদেরই মাথায় হাত পড়েছিল। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে সরাসরি আঘাত করবে না, কিন্তু ধীরে ধীরে আপনার ভেতরের সমস্ত শক্তি আর মানসিক শান্তি চুষে নেবে। কোনো চিৎকার চেঁচামেচি করে নয়, কোনো গায়ে হাত তুলে নয়, কিংবা প্রকাশ্য কোনো অত্যাচার করে নয়, বরং বারবার আপনার জিনিস কেড়ে নিয়ে আপনার মতামতকে অবজ্ঞা করে এবং নিজের ঘরেই আপনাকে একজন উটকো অতিথির মতো বোধ করিয়ে তারা এটা করে। আমার নাম নীলা আক্তার। আরিফ দেওয়ানের সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। বিয়ের পর প্রথম বছরটা ভালোই কেটেছিল, কিন্তু গত প্রায় 2 বছর ধরে প্রতি রবিবার ঠিক দুপুর 3টায় আমাদের কলিং বেলটা এমনভাবে বেজে উঠত যেন আরিফের পুরো পরিবার এই সময়ে আসার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছে। বেল শুনলে আমি বুঝে যেতাম দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে। আমি রান্নাঘরের অ্যাপ্রনে হাতটা মুছে গিয়ে দরজা খুলতাম, আর যেমনটা ভাবতাম ঠিক তেমনই সামনে দাঁড়িয়ে থাকতো আরিফের ছোট বোন, আমার ননদ শায়লা। তার হাতে থাকতো 3টা বড় বড় খালি শপিং ব্যাগ। মাঝে মধ্যে তার স্বামী পারভেজও সাথে আসতো, আবার কখনো কখনো ওদের 7 বছরের ছেলে সিয়ামও আসতো। তবে বেশিরভাগ সময় শায়লা একাই আসতো, আর আমাদের পুরো ঘর খালি করার জন্য সে একাই 100 ছিল। ভাবি ব্যস্ত নাকি, মুখে একটা চওড়া হাসি দিয়ে শায়লা জিজ্ঞেস করতো। তবে উত্তরের জন্য সে কখনোই অপেক্ষা করতো না। জিজ্ঞেস করেই সে সোজা রান্নাঘরের দিকে হেঁটে যেত। ওদিকে বসার ঘরে আমার শাশুড়ি আমেনা বেগম সোফায় বসে টিভির দুপুরের খবরের পুনঃপ্রচার দেখতেন। যদিও তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলতো। শায়লাকে দেখলে ওনার মুখটা এমন উজ্জ্বল হয়ে উঠতো যেন ঘরে কোনো উৎসব এসেছে। আরে আমার মা এসেছিস, এদিকে আয়, সিয়ামের জন্য একটা জিনিস রেখেছি। কখনো কিছু টাকা, কখনো বিস্কুট, আবার কখনো এমন কিছু যা উনি আমাদের ঘর থেকেই শায়লাকে বিলিয়ে দিতে ভালোবাসতেন। অথচ এই সংসারের বাজারের প্রতিটি টাকা আসতো আমার আর আরিফের পকেট থেকে। আমি আবার সিঙ্কের সামনে গিয়ে থালা বাসন ধোয়ায় মনোযোগ দিতাম। ওদিকে পেছনে ফ্রিজের দরজা খোলার আর বন্ধ হওয়ার আওয়াজ পেতাম। আমার আর ঘুরে তাকানোর প্রয়োজন হতো না। ভেতরে কি দৃশ্য চলছে তা আমি চোখ বন্ধ করলেই দেখতে পেতাম। আমার আর আরিফের অফিসে নিয়ে যাওয়ার জন্য কেনা দামি বিদেশি দই, প্যাকেটজাত দামি ইলিশ মাছের টুকরো, শনিবার দিন নিজের হাতে কষ্ট করে বানিয়ে রাখা ফ্রোজেন সমুচা আর রোল, আঙ্গুর, স্ট্রবেরি, মাখন, চিজ, চিকেন নাগেটস, এমনকি রাতের খাবারের জন্য তুলে রাখা তরকারিটুকুও। সবকিছু একটা একটা করে শায়লার শপিং ব্যাগে চালানো হয়ে যেত। ভাবি, এই দইটা কিন্তু দারুণ। পেছন থেকে শায়লার তৃপ্তি মাখানো গলা ভেসে আসতো। সিয়াম এটা খুব পছন্দ করে, গত সপ্তাহে জানিয়েছিলাম, 3 দিনেই শেষ করে ফেলেছে। আমি কোনো উত্তর দিতাম না। নিশ্চুপে ধোয়া প্লেটগুলো জল ঝাড়ার র্যাকে সাজিয়ে রাখতাম, যেন আমি কিছুই শুনতে পাইনি। আপা, এই গলদা চিংড়িগুলো তো বেশ তাজা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কালকে বাজারে যাওয়ার একদম সময় পাবো না। যেন কত সাধারণ একটা আবদার, যেন এটাই স্বাভাবিক, যেন এটাই বাড়ির একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যার ব্যতিক্রম শুধু আমি একাই। রান্নাঘর থেকে যখন বের হতাম দেখতাম ফ্রিজটা পুরো ফাঁকা। 3টা শপিং ব্যাগ একদম উপর পর্যন্ত ঠাসা। ফ্রিজে বড় জোর পড়ে থাকতো 1 বোতল সয়া সস, অর্ধেকটা কাটা পেঁয়াজ আর ফ্রিজারের ভেতরে কিছুটা বরফ। ভাবি, তাহলে আমরা আসি। শায়লা এমন ভাবে বিদায় নিত যেন সে আমাকে বিশাল কোনো উপহার দিয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি আমেনা বেগম মুখে চওড়া হাসি নিয়ে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতেন। ওরা চলে যাওয়ার পর সোফা আর মেঝে থেকে বিস্কুটের গুঁড়ো পরিষ্কার করার কাজটা থাকতো আমার। ওরা যে গ্লাসগুলো ব্যবহার করে নোংরা করে গেছে সেগুলো ধোয়ার দায়িত্বও আমার। আর সবশেষে রাতে স্বামী বাড়ি ফিরলে তাকে কি খেতে দেব তা নিয়ে মাথা খারাপ করার দায়িত্বটাও একাই আমার উপর বর্তাতো। শুরুতে আমি চুপ করে থাকতাম, নিজেকে বোঝাতাম হয়তো ভুল করে একবার দুবার এমন করছে, কিন্তু সেই একবার দেখতে দেখতে প্রতি সপ্তাহের অভ্যাসে পরিণত হলো। আর যা প্রতি সপ্তাহের নিয়ম, সেটাই যেন ওদের চোখে আমার বাধ্যতামূলক দায়িত্বের রূপ নিল। এক রাতে আরিফ অফিস থেকে ফিরে ফ্রিজটা খুলল, কিছুক্ষণ শূন্য ফ্রিজের দিকে তাকিয়ে থেকে আবার দরজাটা বন্ধ করে দিল। আরিফ আমাকে জিজ্ঞেস করলো, নীলা, খাওয়ার মতো কিছু নেই? আমি বললাম না, সব নিয়ে গেছে। আরিফ থামলো, হয়তো মাত্র 2 সেকেন্ডের জন্য। তারপর তার মুখের সেই চেনা ভাবটা ফিরে এলো, যে ভাবটা একজন মানুষের অস্বস্তি প্রকাশ করে, কিন্তু অশান্তি এড়াতে সে মুখ খোলে না। ধুর, বাদ দাও তো, আমি বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিচ্ছি। গত সপ্তাহেও ও চিকেনটা নিয়ে গেল, তার আগের সপ্তাহে গরুর মাংসের প্যাকেটটা, আর আজ তো হাতের তৈরি সমুচা আর ফলগুলো আস্ত নিয়ে গেল। আমার বুকটা রাগে দুঃখে ফেটে যাচ্ছিল, তবুও আমি শান্ত গলায় কথাগুলো বললাম। এটা প্রতি রবিবার হচ্ছে আরিফ, আমাদের জন্য তাহলে কি বাকি থাকবে? সেদিন রাতে আরিফ বিছানায় এসে বসলো, কিন্তু আমার চোখের দিকে তাকাতে পারছিল না। তুমি তো জানোই ওদের আর্থিক অবস্থা এখন একটু খারাপ যাচ্ছে, আর আম্মুও বলে ও তো আমাদেরই পরিবারের অংশ, নিজের বোন, নিজের পরিবার। আমি মনে মনে একটা তেতো হাসি হাসলাম। শায়লার যখন পারভেজের সাথে বিয়ে হয় তখন আরিফের বাবা মা তাকে জমি বিক্রির প্রায় 3 লাখ টাকা যৌতুক আর সাহায্য হিসেবে দিয়েছিলেন, সাথে ঘরের সব আসবাবপত্র আর দামি উপহার তো ছিলই। আর যখন আমার আর আরিফের বিয়ে হলো তখন ওরা আমাদের হাতে মাত্র 15,000 টাকা দিয়ে বলেছিলেন, এখন
এখন থেকে একটু বুঝে শুনে চলো, নতুন সংসার তো জমানোর চেষ্টা করো। আমি কখনো সেই বৈষম্য নিয়ে কাউকে খোঁটা দেইনি, কিন্তু এখন প্রতি রবিবার আমার মনে হতো ওরা যেন আমার নিজের সংসারে আমারই অধিকারটুকু ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। কখনো সেটা খাবার দাবার হতো, আবার কখনো ঘরের অন্য জিনিসপত্র। আমার জন্মদিনে আমার আম্মু আমাকে যে দামি জর্জেটের হিজাব আর বোরকা সেটটা উপহার দিয়েছিলেন, একদিন পারিবারিক এক দাওয়াতে গিয়ে দেখি শায়লা সেটা পরে ঘুরে বেড়াচ্ছে। আমার বাপের বাড়ি থেকে আনা সেই সুন্দর চীনামাটির ডিনার সেটটার দিকে ওর লোভী নজর আমি বহুবার লক্ষ্য করেছি। আর সবচেয়ে কষ্টের বিষয় এটা ছিল না যে তারা আমার জিনিস নিয়ে যাচ্ছে, সবচেয়ে কষ্টের বিষয় ছিল আরিফের নীরবতা। সে শুধু সংসারের শান্তি চেয়েছিল। সেই শান্তি বজায় রাখতে গিয়ে ভেতরে ভেতরে আমি প্রতিদিন টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছিলাম। এক শুক্রবার আমি যখন সুপার শপে বাজার করছিলাম, তখন শাশুড়ি আমাকে ফোন করলেন, নীলা কালকে শায়লা আসবে, কিন্তু বাজার থেকে ওই বড় গলদা চিংড়িগুলো একটু বেশি করে কিনে এনো তো।